আর একটা গ্রুপ হলো কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে পড়াশোনা করছে। ওকে, তো যারা মেশিন লার্নিং পড়েছে তারা হলো, যারা কোয়ান্টাম কম্পিউটিং পড়েছে তাদের মেশিন লার্নিং শেখাবা, আর যারা কোয়ান্টাম কম্পিউটিং পড়েছে তারা হলো যারা মেশিন লার্নিং পড়েছে তাদের শেখাবা। ওকে, তো ঠিক আছে, এইটাই আর কি। ওকে, তো তোমরা নিজেরা ফ্রেন্ডরা যেভাবে ডিসকাশন করো ওইভাবেই ডিসকাস করো। আর যারা আছো আর কি, মানে যারা লেকচার দিচ্ছ না আর কি, মানে লেকচারদের বাইরে যারা আছো তারা কোশ্চেন করে ফাটাই ফেলবা। ওকে, আর আমরা আর কি ব্যাকগ্রাউন্ডে থাকবো, হলো মধ্যে মধ্যে কথাবার্তা বলবো। ওকে, তো শুরু করো। স্যার প্রেজেন্ট করব? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট করো, শুরু করো। তোমরা কিছু না বুঝলে প্রশ্ন করবা। ওকে, মানে এটার এইমই হলো যাতে সবাই বুঝতে পারো ম্যাটেরিয়াল গুলা, মানে যেই ম্যাটেরিয়াল পড়তে হয়তো ধরো তোমাদের 2-3 সপ্তাহ লাগতো, ওইটা যাতে একটা লেকচারে সবার মোটামুটি পড়া বা বোঝা হয়ে যায়, সেটাই আর কি। ওকে, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তুমি এটা ফুল স্ক্রিন করতে পারো চাইলে। উপরে একদম উপরে হলো একটা ফুল স্ক্রিনের বাটন আছে, জানো কি? স্যার F11 দিলে হওয়ার কথা। আচ্ছা, F11 দাও। না স্যার, হয় না। দাঁড়াও দাঁড়াও, তোমার হলো একদম উপরে ক্রস বাটনটা আছে না? জি স্যার। ওইটার বাম পাশে, না 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 ওইটা বাম পাশে না, ওইটা কোথায় গেছে? আচ্ছা, ক্রস বাটনের বাম পাশে আরো 3টা বাটন আছে। ওকে, বা এই তো রাইট, এইটাই, ইয়েস। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করো। Hello everyone, I'm Fatima Sunni. Let's start with our presentation which is on machine learning basic. বাংলায় বলতে পারো, মানে আমাদের এইম যেহেতু বুঝা। ওকে, এটা ফর্মাল প্রেজেন্টেশন না, তো সবার বুঝার জন্য যেটা সুবিধা হয় সেভাবেই করতে পারো, কোনো সমস্যা নেই। Okay sir. So chapterটা mainly হচ্ছে basic of machine learning to provide the understanding how to work the deep learning paradigm. The first thing is learning algorithm. In machine learning algorithm, learning algorithm is an algorithm that learns from data. So, machine learning model expands data set to perform the task and measures performance. That means performance measure করার মাধ্যমে machine learning learn করে। এখানে অনেক টাইপসের machine learning টাস্ক আছে। The common task is classification. In this task, machine learning model কে কিছু ইনপুট দেওয়া হয়, আর এই ইনপুট এর উপর ডিপেন্ড করে এটা কোন ক্যাটাগরিতে আছে তা ডিটারমাইন করে। We can think about object recognition. আমরা যদি as a data machine learning model কে cat dog এর পিকচার দেই, তাহলে এখান থেকে ডিটারমাইন করে বলতে পারবে এটা ক্যাট নাকি ডগ। ইভেন আমরা ফেসবুকে দেখি যে পিকচারের মধ্যে অটো ট্যাগ হয়ে যায়, এটাও মেশিন লার্নিং এর ক্লাসিফিকেশন এর ট্যাক্সের মাধ্যমে হয়। যে ক্লাসিফিকেশন উইথ মিসিং ইনপুটস। A classification missing inputs is similar to classification tags, but here is a difference. Okay, in this classification tags, we can see that it is a single function এর মাধ্যমে machine learning করে ফেলতে পারে, but in the classification with inputs এটা পসিবল না। এটার মধ্যে আরো বেশি মানে ডাটা সেটের ফাংশন দরকার। A common example of this category of problem, the medical diagnosis, where a multiple of data points about a given person might be on the record, but going and doing every single diagnosis for every single patient is not feasible. এটার জন্য এখানে শুধু একটা সেট ফাংশন ডাটা হলে এটা পসিবল হবে না। হচ্ছে Our regression is similar to classification except that the format of output is different. The regression mainly value predict করে। For example, the input could really be anything. In the case, we can see the stock market. আমরা বলতে পারবো না stock market-এ next এক উইকের প্রাইস কেমন থাকবে, but from the previous stock market price we can predict it. That means এটা regression-টা হচ্ছে prediction-এর উপর depend করতেছে। Then in the transcription, the machine learning system is asked to observe unstructured representation of some kind of data and
transcribing the information into described textual form. যেমন ইউটিউবে আমরা যে ভিডিওগুলো দেখি সবসময় সাবটাইটেল থাকে না, কিন্তু ওখানে যদি আমরা সাবটাইটেল অপশনটা ওপেন করে দিই আর যে ভয়েসটা আছে সেই ভয়েসটা রিকগনাইজ করে নিচে কি লেখা আছে সেটা চলে আসে। এটা এই ট্রান্সক্রিপশনের মেশিন লার্নিং সিস্টেমের মধ্যে হয়। In the machine translation, the challenge is in taking structured data sequence word in some language and convert that in another structured data sequence that can represent words in another language. But এখানে প্রবলেম হলো কমিউনিকেশনের এক্সাক্ট মিনিংটা পাওয়া যায় না, কারণ এটা ওয়ার্ড ওয়াইজ ট্রান্সলেশন হয়। যেমন গুগল ট্রান্সলেটরে যদি আমরা ইংলিশে কোনো কিছু লিখি এন্ড সেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাই, সেটা ওয়ার্ড বাই ওয়ার্ড মেশিন লার্নিং সেটা ট্রান্সলেট করে অন্য ল্যাঙ্গুয়েজে নিয়ে যাবে। আর হচ্ছে structured output. In the structured output, the output is a vector that contains multiple values. There is some relationship among these values. For example, অনেক সময় আমরা যদি ফেসবুকে ফ্রি মোড ইউজ করি তখন দেখা যাচ্ছে পিকচার গুলো দেখা যাচ্ছে না, বাট পিকচারে এক্স্যাক্টলি কি আছে সেটা আমরা লিখে দেখতে পারি। যদি এরকম কোনো পিকচার থাকে, ইমেজ ওখানে আছে যে একজন মানুষ গাছের পাশে দাঁড়িয়ে আছে, বাট এর ইমেজ দেখা যাচ্ছে না, ওখানে লিখে আসবে এটার স্ট্রাকচার্ড আউটপুট আসবে হলো আ ম্যান ইজ স্ট্যান্ডিং বিসাইড আ ট্রি। Anomaly detection is the task of identifying an object or event from a group of being out of place. This types of track is applied to credit card fraud detection. User normally যদি shopping credit card use করে থাকে, তো machine learning user behaviorটা পর ট্রেন হতে থাকে। তো যখন ইউজার কোন আনইউজুয়াল পারচেজ দেখে তখন সেই ক্রেডিট কার্ডটাকে ব্লক করে দিতে পারে। দেন হচ্ছে ইন সিনথেসিস এন্ড স্যাম্পলিং এন্ড মেশিন লার্নিং কে একটি ট্রেনিং ডাটা দেওয়া হবে। এই ট্রেনিং ডাটার উপর ডিপেন্ড করে নতুন এক্সাম্পল জেনারেট করবে যেটা সিমিলার টু ট্রেনিং ডাটা। যদি একটা ঝাপসা পিকচার দেওয়া হয় তাহলে ওখানে নিউ কিছু পিক্সেল অ্যাড করে ছবিটাকে ক্লিয়ার করে ফেলতে পারবে। স্যার আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, আই এম নট শিওর বাট সিনথেসিস এন্ড স্যাম্পলিং মোস্ট প্রবাবলি ওই আরটিএক্স এর গ্রাফিক্স কার্ডগুলোতে ইউজ করা হয়েছে এবার। ওই যে আমি দেখা হ্যাঁ সুপার স্যাম্পলিং, ওইখানে ওরা সুপার স্যাম্পলিং নামে একটা টেকনিক ইউজ করে, যে ধরো লো রেজোলিউশনের একটা ইমেজ, ধরো তোমার 880p বা 720p এর একটা ইমেজকে আপস্কেল করে 1080p তে নিয়ে যাওয়া যায় আর কি। হ্যাঁ স্যার, ওকে, এবং এটা ইয়েস ইউ আর রাইট, এক্স্যাক্টলি ওইটাই করেছিল ওইটাতে। Okay. Now we are moving to the definition of machine learning and now go from describing tasks that an algorithm should perform to the measure of performance. একটা মেশিন লার্নিং কতটুকু পারফর্ম করলো এটা তার অ্যাকুরেসির মাধ্যমে মেজার করা যায়। এটার জন্য আমরা এরর রেট, ফার্স্টে এরর রেট খুঁজে বের করি, আর এরর রেটটা খোঁজা হয় হচ্ছে বাইনারি পদ্ধতির মাধ্যমে। কোনো এক্সাম্পলে যদি লস 0 হয় তাহলে এটি কারেক্টলি ক্লাসিফাইড, দ্যাট মিনস এটা যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে। লাইক ওখানে ডাটাসেট যদি ক্যাট আর ডগের ছবি দেয়া থাকে এন্ড সেটা যদি ক্যাট হয় আর ওখানে যদি 0 দেয়, লস 0 আসে, দ্যাট মিনস এটা হচ্ছে কারেক্টলি ক্লাসিফাইড, আর যদি 1 হয় তাহলে হচ্ছে রংলি ক্লাসিফাইড। Experience. A machine learning model experience a dataset. The categories of supervised and unsupervised learning are defined by the experience the algorithm have. In the machine learning algorithm, machine learning and dataset ke design matrix দিয়ে represent করা যায়. So it has row and column. Row গুলো হলো feature and column গুলো হচ্ছে example. আমরা যদি খুব কমন একটা এক্সাম্পল দেখি, দ্যাট ইজ আইরিশ ডাটাবেস। আইরিশ ডাটাবেসে হচ্ছে ফ্লাওয়ারের ফিচারগুলোকে নেওয়া হয় আর আউটপুট হিসেবে আইরিশের যে কোনো স্পেসিস আছে তা ডিটারমাইন করে। এই আইরিশ ডাটাসেটকে ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়, আর এই ডাটাসেটের ফিচারগুলো হলো সেপাল এন্ড পেটাল। সেপালের ওয়েট লেন্থ এন্ড পেটালের ওয়েট লেন্থ এরকম
যে ফিচারগুলো আছে সেগুলো হচ্ছে আইরিসের রোতে থাকে অ্যান্ড কলামে থাকে হচ্ছে এক্সাম্পল গুলো। দেন হচ্ছে okay. There are two types of machine learning algorithm. One is supervised learning algorithm and another is unsupervised learning algorithm. Supervised learning algorithm dataset-এর সাথে একটি লেভেল অর টার্গেট থাকে। ট্রেনিং ডাটাসেট থেকে মেশিন লার্নিং এর ফিচার এন্ড এক্সাম্পল দেখে ডিটারমাইন করে এটা কোন ক্যাটাগরিতে আছে। আইরিস ডাটাসেটে আমরা দেখি এই ফিচার এক্সাম্পল দেয়া থাকে, আর এই আইরিস ডাটাসেট থেকে এই ফিচার এক্সাম্পলের উপর ডিপেন্ড করে এটা একটি টার্গেট থাকে। যদি সেপার লেন্থ এন্ড ডেটা লেন্থ টার্গেটের সাথে ম্যাচ হয় তাহলে এই ফুলটা কোন স্পেসিসে বিলং করে তা পাওয়া যায়। আর আনসুপারভাইজড লার্নিং অ্যালগরিদমে কোনো টার্গেট থাকে না, ফিচার আর এক্সাম্পল থাকে বাট কোনো টার্গেট থাকে না। ফিচারগুলো দেখে অ্যালগরিদম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করে, আর এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কিছু ক্লাস্টারিং করে থাকে। দেন এই ক্লাস্টারিং এর মাধ্যমে it divide the dataset into similar example. Okay, এটা হচ্ছে supervised and unsupervised learning algorithm. হচ্ছে machine learning algorithm. So it will be described in Miller. আচ্ছা একটু দাঁড়াও মেশিন লার্নিং অ্যালগরিদম শুরু করার আগে একটা কোশ্চেন আছে আনসুপারভাইজড লার্নিং নিয়ে, একটু আগের স্লাইডে যাওয়া যাবে? আচ্ছা ধরো আমরা নরমালি সুপারভাইজড লার্নিং এ যেভাবে ট্রেনিং করি ওইটা হলো আমার যে টার্গেটটা থাকে টার্গেটের সাথে প্রেডিকশনের ডিফারেন্স দিয়ে একটা লস বানাই, তো লস বানায় তারপর ধরো ওয়েটটা আপডেট করি। তো আনসুপারভাইজড লার্নিং এ তো কোনো এরকম টার্গেট নেই, তো এখানে আসলে ট্রেনিংটা তাহলে কিভাবে হয়? স্যার এখানে হচ্ছে ক্লাস্টার যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করে, দেন ক্লাস্টারিং এর মধ্যে প্রবাবিলিটি যেটা আছে সেটা দুইটা ডিভাইড করে ফেলে। মানে এটা তো আসলে ধরো ইনফারেন্সিং মানে ধরো তুমি যদি নেটওয়ার্কটাকে একটা পিকচার দাও তাহলে হয়তো এটা ধরো কিছু টিচার অনুযায়ী ক্যালকুলেশন করে তারপরে ধরো এরকম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বানায়, তারপরে ক্লাস্টারিং করে ধরো স্যাম্পল গুলো আলাদা করে ফেলবে, তারপরে ওয়েট আপডেট হবে কি মানে ইউজুয়ালি ধরো আমরা ট্রেনিং বলতে যেটা বুঝাই যে আমি যে লসটা বানাই ওই লস অনুযায়ী লসকে ডিফারেন্সিয়েট করে তারপরে কিছু গ্রেডিয়েন্ট পাই, ওই গ্রেডিয়েন্ট দিয়ে তারপর ওয়েট আপডেট করি। তো এখানে ওয়েট গুলা কিভাবে আপডেট হয় আমি জানি না আসলে, ঠিক আছে? আমি আসলে আনসুপারভাইজ লার্নিং পড়ি নাই, এটা আমার অ্যাকচুয়াল একটা কোশ্চেন। স্যার মেশিন লার্নিং বেসিক্সে আনসুপারভাইজ নিয়ে খুবই কম কিছু জিনিস ছিল স্যার, যেমন পিসি এটা একটু ডেসক্রাইব করা ছিল, বাট কিভাবে কাজ করে এটা এখনো মানে এই চ্যাপ্টারে আসেনি। ও আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা হয়তো এটা পরে দেখবো। মানে এটা আসলে আমার জেনুইন একটা কোশ্চেন, মানে আমি এখনো কোনো আনসুপারভাইজ অ্যালগরিদম নিয়ে কাজ করি নাই। ওকে, তো আমি আসলে জানি না যে এটা কেমনে কাজ করে। আচ্ছা, রিইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে আনসুপারভাইজড লার্নিং এর একটা এক্সাম্পল আর কি। তো এখানে বেসিক্যালি একটা স্কোরিং মেথড রাখতে হয়, যে মানে কি বলে আমি যেটা করতে চাচ্ছি সেটা যদি করতে পারে তাইলে আর কি তাকে কিছু রিওয়ার্ড দিব, আর যদি যেটা করতে চাচ্ছি না সেরকম কিছু করে তাহলে তাকে দিব, কি বলে পানিশমেন্ট দিব। সো যেমন ধর আমি যদি এখন একটা এআই তৈরি করতে চাই যে হচ্ছে মারিও গেম খেলবে সাপোজ, তো মারিও যদি এখন কোনো পাওয়ার আপ পায় বা কোনো এনিমিকে মারে তাহলে তো স্কোর বাড়বে, সো আমরা স্কোরটাকে আমরা রিওয়ার্ড পয়েন্ট দিতে পারি। আর যদি মারা যায় তাহলে ওটা ওর পানিশমেন্ট হবে আর কি। সো মানে পানিশমেন্ট মানে হয়তো -10 পয়েন্ট পাইলো বা এরকম কিছু একটা। সো ইয়াটা চাইবে হচ্ছে যে মানে আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমটা চাইবে হচ্ছে যে স্কোর বা এই রিওয়ার্ডটাকে ম্যাক্সিমাইজ করতে, ঠিক আছে? সো ও বিভিন্ন ভাবে র্যান্ডমলি অনেক কিছু ট্রাই করবে, করার পরে দেখা যায় হচ্ছে যেই প্রসিডিওরে হচ্ছে যে স্কোরটা ম্যাক্সিমাইজ হয় ওইটাই তো আমরা অ্যাকচুয়ালি চাই। তো ওইভাবে কাজ করে, একটা প্যারামিটার লাগে যে রিওয়ার্ডিং করবো যেটা করতে চাচ্ছি, আর যেটা করতে চাচ্ছি না সেটার জন্য হচ্ছে পানিশমেন্ট দিব। সো যেমন মারিও মরে যাক এটা আমি চাই না, সো ওইরকম সময় পানিশমেন্ট দিব, এরকম টাইপের। সো মেইনলি একটা সুপারভাইজ এইভাবে একটা কাজ করে। ওকে, নাইস। সাদমান স্যার এখানে আমাদের একটু ফিল আপ করে দিয়েছে গ্যাপ, ভালো লাগলো। ওকে ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। আচ্ছা আমি এখন একটু প্রেজেন্ট করব। আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো।
আহ, আচ্ছা, তো মেশিন লার্নিং অ্যালগরিদমের একটি কমন অ্যালগরিদম হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। Okay. তো তোমার এটা ফুল স্ক্রিন করা যাবে? ফুল স্ক্রিন ফুল করে যাবে মনে হয়। হ্যাঁ, এটা এতটুকু বন্ধ করা যায় স্যার। আচ্ছা ঠিক আছে, একটু খুলেই হবে। ওকে। আচ্ছা, তো লিনিয়ার রিগ্রেশনে আমরা দেখি যে এক ইনপুট গুলোর সাথে, এই ইনপুট ফিচার গুলোর সাথে ওয়েট অ্যাসোসিয়েটেড থাকে, আর সাথে একটা বায়াস থাকে। এই ওয়েটটা মানে কিভাবে ডিটারমাইন করব সেটা হচ্ছে যে আহ, এটা ডিপেন্ড করে আমার ইনপুটের ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করে। যেমন আমি যদি গত 10 বছরের কিছু মার্কেটের ডাটা নিয়ে আমি এই বছরের মার্কেটটা প্রেডিক্ট করতে চাই, তাহলে পাস্ট ফিউ ইয়ার্স এর ডেটার ইনপুটের ওয়েট বেশি হবে। আর আমি যদি এটা চিন্তা করি যে এই বছর রিসেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে এই বায়াসটা আমাকে এমন এক বায়াসটা বলবে যে এই বছর রিসেশন হওয়ার সম্ভাবনা বেশি, এরকম কিছু একটা। আচ্ছা, তো এটা হচ্ছে মেশিন লার্নিং অ্যালগরিদম গ্যাস করে থাকবে, কিন্তু নট এক্স্যাক্টলি যে আমার আউটপুটটা অরিজিনাল আউটপুটের সমান হবে। তো দেয়ার উইল বি সাম কাইন্ড অফ এরর। এই এররের পারফরমেন্স মেজার করা যায় মিন স্কোয়ার্ড এররের মাধ্যমে। এটা তো এখানে এম হচ্ছে আমার ডেটা সেট। তো আমার টার্গেটের সমান যদি না হয়ে থাকে এই আমার টেস্টের আউটপুটটা, তাহলে দেয়ার উইল বি সাম কাইন্ড অফ এরর, অর দেয়ার ওয়ন্ট বি এনি কাইন্ড অফ এরর। আচ্ছা, তো এই আমাদের টার্গেট থাকবে হচ্ছে মেশিন লার্নিং যেন বারবার ইটারেশনের মাধ্যমে তার এমএসসিটাকে কমিয়ে আনতে পারে। তো এটার জন্য ওয়েট আপডেটেশন করা হয়। তো এটা গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে করা যেতে পারে, এবং অনেকগুলো প্রসিডিউর আছে। তো এই ইকুয়েশনটা পুরোপুরি এখানে নাই, বইয়ে অনেক বড় ইকুয়েশন ছিল। সমস্যা নাই, তুমি ধরো প্রসিডিওরটা বললেই হবে। আচ্ছা স্যার, এখন আমরা একটু ক্যাপাসিটি ওভারফিটিং এবং আন্ডারফিটিং নিয়ে কথা বলবো। তো জেনারেলাইজেশন কি? জেনারেলাইজেশন হচ্ছে the ability to perform well on previously unobserved input is called generalization. মানে বেসিক্যালি জেনারেলাইজেশন এরর ইজ দ্য টেস্ট এরর। মানে আমরা টেস্ট ডেটা সেটের উপর যে এররটা পাই সেটাই হচ্ছে আমাদের জেনারেলাইজেশন এরর। আর ট্রেনিং এররটা হচ্ছে আমরা যখন ট্রেনিং এর সময় যে এররটা পাই, এটা হচ্ছে ট্রেনিং এরর। তো আন্ডারফিটিং কখন হয়? আন্ডারফিটিং হয় যখন আমাদের ট্রেনিং সেটের এররটা একটা মিনিমাম যে এরর আমাদের থাকা উচিত তার চেয়েও যখন কম থাকে, তখন সেটা আমার মেশিন লার্নিং মডেলটা আন্ডারফিটিং করে। ওভারফিটিং তখন হয় যখন আমাদের ট্রেনিং এরর এবং টেস্ট এররের মাঝের যে গ্যাপ, এটাকে জেনারেলাইজেশন গ্যাপ বলে, সেটা অনেক বেশি হয়। আচ্ছা, তো ওভারফিটিং এবং আন্ডারফিটিং ডিপেন্ড করে ক্যাপাসিটির উপর, মেশিন লার্নিং মডেলের ক্যাপাসিটির উপর। তো ক্যাপাসিটিটাকে আমরা একটা হাইপোথিসিস স্পেস হিসেবে চিন্তা করি, যেটার যেটাকে ডিপেন্ড অন দ্য পলিনোমিয়াল অফ ডিগ্রি। এটা ডিগ্রির উপর ডিপেন্ড করে, পলিনোমিয়ালের ডিগ্রির উপর। যেমন আমরা দেখি যে এই ফাংশনটার ক্যাপাসিটি হচ্ছে এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, কিন্তু এই ফাংশনের ডিগ্রি হচ্ছে 1, সো ইট উইল হ্যাভ লেস ক্যাপাসিটি দেন দিস ওয়ান। আচ্ছা, ওকে। তো এই ক্যাপাসিটি আসলে যে কত ডিগ্রি নিব সেটার কোনো নির্দিষ্ট থাকে না, সেটা মডেলের উপর ডিপেন্ড করে ইফেক্টিভ ক্যাপাসিটিটা। তো আমরা এই এই ফিগার থেকে দেখতে পারি যে অপটিমাল ক্যাপাসিটি হচ্ছে এটা। আমি যদি এই অপটিমাল ক্যাপাসিটির নিচে চলে যাই, তখন দেখা যাচ্ছে যে আমার ট্রেনিং এরর এবং জেনারেলাইজেশন এরর দুইটাই অনেক বেশি। কিন্তু যদি আমার ক্যাপাসিটি অনেক বেড়ে যায়, তখন দেখা যায় যে ট্রেনিং এররটা অনেক কম কিন্তু জেনারেলাইজেশন এররটা অনেক বেশি। তো এটাই হচ্ছে ওভারফিটিং, আর এটা হচ্ছে আন্ডারফিটিং। তো আমাদের গোল থাকবে যে আমরা যে ক্যাপাসিটি দিয়ে মডেলটাকে ট্রেন করবো সেটা দিস শুড বি অপটিমাল ক্যাপাসিটি। আচ্ছা, তো আমরা এই যে লিনিয়ার রিগ্রেশন নিয়ে যে কথা বলেছিলাম সেটা হচ্ছে প্যারামেট্রিক মডেল, আর কিছু নন প্যারামেট্রিক মডেল আছে, যেমন নিয়ারেস্ট নেইবার রিগ্রেশন। তো নিয়ারেস্ট নেইবার রিগ্রেশন অ্যালগরিদম ট্রেনিং ডেটা সেটের ইনপুট এবং আউটপুট গুলোকে স্টোর করে রাখে সিম্পলি স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে, এবং যখন তাকে টেস্ট ডেটা সেট থেকে একটা পয়েন্ট দেওয়া হয়, তখন সে তার
স্টোর করে রাখা এক্স এবং ওয়াই দেখে এবং তার নিয়ারেস্ট এন্ট্রি থেকে একটি আউটপুট জেনারেট করে। তো এই প্রেডিকশনে যে এররটা আসে সেটাকে বায়াস এরর বলা হয় থাকে। আচ্ছা, তো এখানে একটা থিওরামের নাম দেওয়া আছে, সেটা হচ্ছে নো ফ্রিল্যান্স থিওরাম। তো নো ফ্রিল্যান্স থিওরাম এটা বলে যে পৃথিবীতে কোনো মেশিন লার্নিং অ্যালগোরিদম এটা সবচেয়ে বেশি ফিজিবল বা এটা সবচেয়ে বেশি ভালো এরকম কিছু নাই। তো মেশিন লার্নিং অ্যালগোরিদম ডিপেন্ড করে কোনটা বেটার হবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে ডেটা সেট এবং স্পেসিফিক টাস্কের উপর। তো একজন ভালো মেশিন লার্নিং এক্সপার্ট একটি অ্যালগোরিদমের পিছে না গিয়ে সে আগে ডেটা সেট দেখবে, টাস্কটাকে অ্যানালাইজ করবে, তারপর তার উপর ডিপেন্ড করে হাইপার প্যারামিটার চুজ করবে, রেগুলারাইজ করবে, অপটিমাইজ করবে তার মডেলটিকে। রেগুলারাইজেশন তো একটু থামাই, দাঁড়াও রেগুলারাইজেশন যাওয়ার আগে এই পর্যন্ত ধরো তুমি যা যা বলেছো, কারো কোনো কোশ্চেন আছে নাকি? ধরো যারা মানে মেশিন লার্নিং এর বাইরে মানুষ, ধরো রিদওয়ান, মেখলা বা হিমেল, তোমাদের কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা আগাতে পারি, সমস্যা নাই। না স্যার, কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, ওকে আগাও। আচ্ছা স্যার, আচ্ছা রেগুলারাইজেশন কি? রেগুলারাইজেশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ মডিফিকেশন যেটা জেনারেলাইজেশন এররটাকে রিডিউস করে, বাট ট্রেনিং এররটাকে কোনো রকম এফেক্ট করে না। তো আমরা একটু আগে ওভারফিটিং এবং আন্ডারফিটিং এর যে এক্সাম্পল গুলো দেখেছিলাম, তখন দেখতে পেরেছিলাম যে যদি আমার ক্যাপাসিটি অনেক বেশি হয়ে যায় তখন সেটা ওভারফিট করে। তো এটাকে কিভাবে রেগুলারাইজ করা যায়, অপটিমাইজ করা যায়? তো এটা অপটিমাইজ করার জন্য ওয়েট দিকে ইন্ট্রোডিউস করা হয় সাধারণত। তো আমরা এই ফিগারটা একটু দেখি। আমি একটা হাই ডিগ্রি পলিনোমিয়ালের রিগ্রেশন মডেল নিলাম যেটার ক্যাপাসিটি অনেক বেশি। তো এটাকে রেগুলারাইজ করার জন্য আমি ওয়েট দিকে ইন্ট্রোডিউস করেছি এবং ওয়েট দিকের পরিমাণ অনেক বেশি দিয়ে দিলাম। তো দেখা যাবে যে আমার ক্যাপাসিটিটা অনেক লো হয়ে গেছে এবং লো হওয়ার পর আমার ফাংশনে কোনো স্লোপই নাই, কোনো স্লোপ নাই, এবং ইট উইল ওয়ার্ক এজ এ কনস্ট্যান্ট ফাংশন। তো দেখা যাচ্ছে যে এটা আন্ডারফিট করে ফেলছে, কারণ এটা আমার ট্রেনিং ডেটাটাকেই ফিট করতে পারছে না। আবার আমি ওভারফিটিং, আবার আমি ওয়েট দিকে অনেক কমাই দিলাম, মানে একদম জিরোর কাছাকাছি দিয়ে দিলাম, তখন দেখা যাবে যে ওয়েট দিকে বলে কিছু থাকলো না। তো আমার ক্যাপাসিটিটা আগের মতোই হাই ডিগ্রি পলিনোমিয়াল হিসেবে কাজ করবে। তখন দেখতে পারবো যে আমার ট্রেনিং ডেটা সেট গুলো খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে, কিন্তু আমি যদি টেস্ট ডেটা সেটে এই ক্যাপাসিটিটা রান করি, এই ক্যাপাসিটিতে যদি টেস্ট ডেটা সেটটা রান করি, তখন সেটা ওভারফিট করবে, মানে জেনারেলাইজেশন গ্যাপটা অনেক বেড়ে যাবে। তো আমি যদি একটা মিডিয়াম এবং অপটিমাইজড ওয়েট দিকে ইন্ট্রোডিউস করতে পারি, তখন দেখা যাবে যে আমি যদিও হাই ডিগ্রি পলিনোমিয়ালের রিগ্রেশন মডেল ইউজ করছি, কিন্তু তাও সেটা ওয়েল রেগুলাইজ হওয়ার কারণে টেস্ট ডেটা সেট এবং ট্রেনিং ডেটা সেট দুইটাতেই ভালোভাবে কাজ করছে। আচ্ছা, এই ওয়েট ডিকেটা লস ফাংশনে কি ইমপ্যাক্ট ফেলে একটু দেখি তো। বা লস ফাংশনে এই টার্মটা কি কাজ করতেছে, এক্সট্রা যে টার্মটা অ্যাড করেছো? এটা মানে এমএসি এরর হলো তোমার প্রেডিকশন আর গ্রাউন্ড ট্রুথের সাথে মধ্যে যে ধরো ডিসটেন্সটা, ওইটার একটা মেজার। আর এই একটা টার্মটা কি মেজার করতেছে? এই এক্সট্রা টার্মটা মোস্ট প্রবাবলি স্যার ওয়েট আপডেট করতেছে স্যার। ওয়েট আপডেট করছে কি? যেমন ধরো ডাব্লিউ হলো, ধরো তোমার ওয়েটের ভেক্টরটা যদি চিন্তা করি, ডাব্লিউ ট্রান্সপোজ ডাব্লিউ হলো সব ওয়েটের স্কোয়ারের যোগফলের মতো। তো এইটা বেসিক্যালি মানে সব ওয়েটের স্কোয়ার করে যোগ করে তারপর লস ফাংশনের সাথে অ্যাড করছে, রাইট? তার মানে তোমার যদি ওয়েট গুলো অনেক বড় বড় হয়, তাহলে হলো তোমার এই লস ফাংশনটা হলো পেনাল্টি দিবে তোমার নেটওয়ার্ককে, যে বেশি বড় ওয়েট নেওয়া যাবে না, ছোট ওয়েট নিতে হবে, কাইন্ড অফ এরকম একটা কিছু হচ্ছে আর কি লস। আর স্যার ওয়েট ফাংশনটা 0 থেকে 1 এর মাঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আছে। ওইটা হলো তুমি কতটুকু পেনাল্টি দিবা, মানে যদি 0 খুব কাছাকাছি হয় তাহলে পেনাল্টি কম হবে, আর যদি অনেক হাই হয় তাহলে বেশি পেনাল্টি হবে। আচ্ছা হ্যাঁ, ওকে কন্টিনিউ। আচ্ছা এখন আসি হাইপার প্যারামিটারের মাঝে। তো হাইপার প্যারামিটার মেশিন লার্নিং এর মানে একটি কমন ওয়ার্ড। তো
Hyperparameter কি? Hyperparameters are the settings that can be used to control algorithms behavior. তো একটি হাইপারপ্যারামিটার নিয়ে আমরা একটু আগেই আলোচনা করেছি, সেটা হচ্ছে ক্যাপাসিটি। কারণ বিভিন্ন ক্যাপাসিটি বিভিন্ন রকম ভাবে একটা মডেলকে কাজ করায়। আর ক্যাপাসিটিটাকে রেগুলারাইজ করার জন্য আমরা ওয়েট ডিকে ইন্ট্রোডিউস করেছি। তো এই ওয়েট ডিকেটাও একটা হাইপারপ্যারামিটার। আপনাকে যদি নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করে থাকেন তাহলে দেখবেন যে অ্যাক্টিভেশন ফাংশন আছে, তো ওইটাও একটা হাইপারপ্যারামিটার। তো আচ্ছা, তো হাইপার প্যারামিটারকে কখনোই ট্রেনিং ডেটার সাথে লার্ন করানো যায় না। কেন লার্ন করানো যায় না? কারণ হচ্ছে আমি যদি হাইপার প্যারামিটারকে ট্রেনিং ডেটা সেটের সাথে লার্ন করাতে চাই, তখন সে সবসময় চাইবে যেন ম্যাক্সিমাম পসিবল মডেল ক্যাপাসিটিতে ট্রেনিং সেটটা করে। কারণ ম্যাক্সিমাম পসিবল মডেল ক্যাপাসিটিতে ট্রেনিং সেটটা ভালো মতো ফিট হবে। কিন্তু এটা দেখা যাবে যে জেনারেলাইজেশন এররটা বাড়িয়ে দিছে। তাহলে কি করা যেতে পারে? তখন আমরা ভ্যালিডেশন সেটটাকে ইন্ট্রোডিউস করি। তো আমরা যদি এমন হয় যে আমি 80% ট্রেনিং ডেটা সেট এবং 20% টেস্ট ডেটা সেট নিয়ে কাজ করছি, তো এই 80% এর মাঝেও টিপিক্যালি 80% ট্রেনিং ডেটাতেই থাকে এবং বাকি 20 ডাটা ভ্যালিডেশন সেট হিসেবে ইউজ করা হয়, এবং এই ভ্যালিডেশন সেটে হাইপার প্যারামিটার গুলোকে অপটিমাইজ করা হয়। এটা করা হয় যেন হাইপার প্যারামিটার ওভারফিট না করে। আচ্ছা, তো এমন হতে পারে যে আমার ট্রেনিং ডেটা সেটটা অনেক ছোট, তো আমি ট্রেনিং ডেটা সেটকে আবার দুই ভাগে ভাগ করতে পারতেছি না। তখন আমরা কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন প্রসিডিউর ইউজ করে থাকি। তো এটার মাধ্যমে কি হয়, এটা যদি আমার ট্রেনিং ডেটা সেট হয়, আমি শুরুতে এই 80% নিলাম ট্রেনিং এর জন্য এবং বাকি 20% নিলাম ভ্যালিডেশনের জন্য, এবং সেকেন্ড ইটারেশনে আমরা এই 20% নিলাম ভ্যালিডেশনের জন্য এবং এই 80% নিলাম টেস্টিং এর জন্য, ট্রেনিং এর জন্য। তো এভাবে নন ওভারল্যাপিং সাবসেটের মাধ্যমে আমরা হাইপার প্যারামিটারকে অপটিমাইজ করে থাকি। আচ্ছা, এস্টিমেশন। তো এস্টিমেশন নিয়ে আমার একটু সমস্যা আছে, তাও বলি। এস্টিমেশন হচ্ছে যে আমাদের যে ইনপুট প্যারামিটার গুলো আছে, তো এই ইনপুট প্যারামিটার গুলো একটি সিঙ্গেল বেস্ট প্রেডিকশন করে থাকে। তো একটি গুড এস্টিমেটর ইজ এ ফাংশন হুজ আউটপুট ইজ ক্লোজ টু দ্য ট্রু আন্ডারলাইং থিটা দ্যাট জেনারেটেড দ্য ট্রেনিং ডেটা। আচ্ছা, আর পয়েন্ট estimation can also refer to the estimation of the relationship between input and target variable. তো স্যার যদি একটু বলতেন যে এই এস্টিমেটর কি শুধুমাত্র মানে ইনপুট ডেটা গুলোর একটি সিঙ্গেল প্রেডিকশন এরকম কিছু একটা করে? মানে আইডিয়াল ধরো তোমার কি বলবো, আচ্ছা যদি একটা এক্সাম্পল দেই, মানে ধরো তুমি একটা নেটওয়ার্ক ট্রেন করছো বিড়াল আর কুকুর ইমেজ আলাদা করার জন্য, ওকে? তো অল ক্যাটস হ্যাভ এ ধরো সার্টেন সিমিলারিটি, ঠিক আছে? ধরো কানের শেপ কিরকম হবে, বা দাড়ি থাকবে কয়টা, বা লেজ থাকবে নাকি থাকবে না, বা পা কয়টা থাকবে, হাত কয়টা থাকবে, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে? তো আমরা যে মানে উই ক্যান অ্যাজিউম আমাদের যে স্যাম্পল গুলা দিয়ে আমরা ট্রেনিং করছি, ওই স্যাম্পল গুলা হলো একটা আন্ডারলাইং ফাংশন হলো ওই স্যাম্পল গুলা তৈরি করেছে, ওকে? তো মানে মেশিন লার্নিং এর বেসিক্যালি এইমই হলো যে ওই স্যাম্পল গুলা যে ফাংশনটা তৈরি করেছে ওই ফাংশনটাকে শেখা, ওকে? তো আচ্ছা, তো গুড এস্টিমেটর হলো যে আমার নেটওয়ার্ক যে ফাংশনটাকে শিখছে সেই ফাংশনটা হলো অ্যাকচুয়ালি যে ফাংশনটা আমার স্যাম্পলটা তৈরি করছিল সেই ফাংশনের কত কাছাকাছি। আচ্ছা, তো এখানে পয়েন্ট এস্টিমেশনের জন্য যেটা বলছে যে পয়েন্ট এস্টিমেশন ক্যান অলসো রিফার টু দ্য এস্টিমেশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন ইনপুট এন্ড টার্গেট ভ্যারিয়েবলস। উই রিফার টু দিস টাইপস অফ পয়েন্ট এস্টিমেটস অ্যাজ ফাংশন এস্টিমেটরস। আচ্ছা, তো হ্যাঁ, এখন আমরা আর কি দুই ভাবে চিন্তা করতে পারি। একটা হলো যে আমার দেয়ার ইজ সাম ফাংশন যেটা আমার স্যাম্পল গুলা তৈরি করছে, আবার দেয়ার ইজ সাম ফাংশন যেটা আমার স্যাম্পল গুলাকে আমার টার্গেটে ম্যাপ করছে, ওকে? সো ইউ ক্যান থিঙ্ক অফ ইট লাইক দুইটা ফাংশন আছে। সো দুইটা ফাংশন মানে একটা আরেকটা ধরো কাইন্ড অফ ইনভার্স হতে পারে, আমরা এইভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে? যে আমার যেই ফাংশনটা ধরো ক্যাটের ফিচার জেনারেট করে, যে মানে ক্যাটের ফিচার থেকে একটা স্যাম্পল জেনারেট করে, আমি যদি ওইটাকে ইনভার্ট করি তাহলে তো আমার ক্যাটের ছবি থেকে হলো ওই ফিচার গুলা বের হয়ে আসবে, রাইট?
তো এইগুলাকে আচ্ছা, এটা আমি নিজেও এক্স্যাক্টলি জানি না যে what we are trying to say using point estimate function. We refer to these types of point estimates as function estimators, where epsilon stands for the part of the y that is not predictable from x. আচ্ছা, in function estimation we are interested in approximating f with a model or estimate f. আচ্ছা, ঠিক আছে। তো সো আমরা যেহেতু আমাদের স্যাম্পল গুলা যে ফাংশনটা তৈরি করছে ওই ফাংশন অ্যাক্সেস নাই, ঠিক আছে, আমাদের জাস্ট স্যাম্পল গুলা আর ওইগুলা টার্গেট অ্যাক্সেস আছে। ওকে, তো এমন হতেও পারে যে আমার স্যাম্পল গুলা তৈরি হওয়ার সময়, ধরো তৈরি হওয়ার সময় কিছু ফিচার ছিল যেগুলা ইউজ করে আমার স্যাম্পল গুলা তৈরি হচ্ছিল, কিন্তু স্যাম্পল গুলা তৈরি হওয়ার পর আমরা আর কি ওই সবগুলা ফিচার অ্যাক্সেস করতে পারছি না, ঠিক আছে। যেমন কি বলবো যে মানে দিস ইজ কাইন্ড অফ সিমিলার টু এ নন ইনভার্টিবল ফাংশন, ঠিক আছে, যে সব ফিচার আর কি অরিজিনাল যেসব ফিচার থেকে আমার স্যাম্পল গুলো আসছিল ওই সব ফিচারে আমার অ্যাক্সেস পাবো না, ঠিক আছে, কিছু ফিচার ধরো ওই স্যাম্পল তৈরির সময় হারাই গেছে, ঠিক আছে। তো এই এপসাইলনটা হলো সেই এরর ফাংশনটা, আর আমার নেটওয়ার্কটা যেটা শেখার চেষ্টা করবে সেটা হলো আমার ফিচার থেকে টার্গেটে ম্যাপ করার একটা ফাংশন শেখার চেষ্টা করবে। তো এখানে পয়েন্ট এস্টিমেশন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো আমরা স্যাম্পলটাকে একটা হাই ডাইমেনশনাল স্পেসের একটা পয়েন্ট হিসাবে চিন্তা করতে পারি। ওকে, ধরো আমার 10টা ফিচার আছে, 10টা ফিচার ইউজ করে আমাকে একটা ক্লাসিফিকেশন তৈরি করতে হবে, যে ধরো এই 10টা ফিচার আমি নেটওয়ার্ক ইনপুট দিব, নেটওয়ার্ক যদি আমার ধরো 1 0 আউটপুট দেয় তার মানে ওই ফিচার গুলো একটা বিড়ালের ছিল, আর যদি 0 1 আউটপুট দেয় তাহলে একটা কুকুরের ছিল। তো আমি একটা 10 ডাইমেনশনাল স্পেস থেকে একটা 2 ডাইমেনশনাল স্পেসে ম্যাপ করতেছি, আচ্ছা, অথবা একটা 10 ডাইমেনশনাল স্পেসের পয়েন্ট থেকে একটা 2 ডাইমেনশনাল স্পেসের পয়েন্টে নিয়ে আসছি, এই জন্য এগুলাকে পয়েন্ট এস্টিমেশন বলে। ওকে, এটা জাস্ট নর্মাল টার্মিনোলজি আর কি, মানে বেসিক্যালি একটা হাই ডাইমেনশনাল স্পেসে একটা পয়েন্ট থেকে একটা লোয়ার ডাইমেনশনাল স্পেসের পয়েন্টে নিয়ে আসা। তো এখানে বায়াস দিয়ে বোঝাচ্ছে যে আমি আমার এস্টিমেটর এবং ট্রু এস্টিমেটরের মাঝখানে যে ডিসটেন্স বিটুইন। আচ্ছা, প্রবাবিলিস্টিক সুপারভাইজ লার্নিং। তো আমরা নিউরাল নেটওয়ার্কে প্রবাবিলিস্টিক সুপারভাইজ লার্নিং দেখতে পাই। যেমন আমি একটু এমএলপি নিয়ে যদি চিন্তা করি, মাল্টিলেয়ার্ড পারসেপট্রন নিউরাল নেটওয়ার্ক, তো দেখা যায় যে ওইখানে অনেকগুলো ইনপুট থাকে এবং অনেকগুলো ইনপুটের সাথে, যেমন এটা ইনপুট এবং ধরি এটাকে ওয়েট, তাহলে ইনপুটের সাথে ওয়েটেড ইনপুট থাকে। তো এগুলো একটা সাম আমরা পাই। তো সাম পাওয়ার পর দেখা যায় যে এটা অনেক বড় একটা সাম হয়ে যায়। তো সেটাকে আমাদের গোল থাকে যে আমরা যেহেতু এরর এস্টিমেট করব, তো সেটাকে অবশ্যই 0 এবং 1 এর মাঝখানে নিয়ে আসা। তো তখন আমরা এই যে লজিস্টিক সিগময়েড ফাংশন, এটার মাধ্যমে আমরা এই ভ্যালুটাকে 0 এবং 1 এর মাঝখানে স্কোয়াশ করে নিয়ে আসতে পারি। তো দিস অ্যাপ্রোচ ইজ অলসো নোন অ্যাজ লজিস্টিক রিগ্রেশন। আচ্ছা, 0 আর 1 এর মধ্যে নিয়ে আসার কি ইনহেরেন্ট কোনো সুবিধা আছে? স্যার, মানে এই যে একেবারে র ফরম্যাটে যদি আমরা রাখতাম তাহলে কি সুবিধা বা অসুবিধা হতো? স্যার ওই যে আমাদের ধরা যাক এই যে বিড়াল এবং ডগেরটাই যদি চিন্তা করি, তো বিড়াল পেলে আমি 1 আর না পেলে 0। তো তো আমার আউটপুট ইনপুটের যে ওয়েটেড সামেশন যেটা পাবো, তো সেটা যদি 0 এবং 1 এর মাঝখানে না হয় তাহলে স্যার এই যে এররটা ক্যালকুলেট করতে পারবো না। না, মানে জিনিসটা হলো যে ধরো 0 আর 1 এর মাঝখানে আসলে তো প্রবাবিলিটির একটা ইন্টারপ্রিটেশন আছে। ধরো আমি তো এরকমও করতে পারতাম যে ধরো আমার একটা আমার নেটওয়ার্কটা একটা 2 ডাইমেনশনাল ভেক্টর জেনারেট করবে, ঠিক আছে, দুইটা সংখ্যা জেনারেট করবে। তো যেই সংখ্যাটা বেশি ওই ওই ক্লাসে হওয়ার কনফিডেন্স বেশি। ধরো সাপোজ আমার দুইটা সংখ্যা জেনারেট করলো, ফার্স্ট সংখ্যাটা হলো 100, সেকেন্ড সংখ্যাটা হলো 5, ঠিক আছে, তার মানে আমার ফার্স্ট ক্লাসে বিলং করার কনফিডেন্স হলো 100 আর সেকেন্ড ক্লাসে বিলং করার কনফিডেন্স হলো 5। এরকম মতো আমরা করতে পারতাম, রাইট? কিন্তু স্যার ওই যে মানে আমাদের তো এটা আপডেট করতে হবে ওয়েটটাকে। হ্যাঁ, তখন লস ফাংশনটা ওইভাবেই মানে ডিজাইন করতাম, মানে এইভাবে কি ডিজাইন করতে পারতাম না? মানে আমার কোশ্চেন এইটা আর কি। আমি সবসময় এরকম প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন দেখে আসছি, ঠিক আছে, যা কাজ করেছি, মানে এরকম প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন না থাকলে কি কি অসুবিধা হতো? ওইভাবে অন্য ইন্টারপ্রিটেশনের জন্য কি লস ফাংশন ডিজাইন করা যেত না? একটু চিন্তা করে দেখি স্যার। আচ্ছা, ঠিক আছে, হয়তো যেত না, মানে সবাই আই গেস এইভাবে করে।
চিন্তা করতে পারো। আমি আর কি এটা নিয়ে অতটা ভাবি নাই কখনো। মানে যতগুলা অ্যাক্টিভেশন ফাংশন আছে, রেলু, তারপর হচ্ছে এই লজিস্টিক সিগমার্ট ফাংশন, সবগুলাই তো ইউজ করা হয়। মানে ওই 0 থেকে 1 এর মধ্যে আনার জন্য। সব সময় দেখে আসছি। আচ্ছা না, রেলু তো আসলে 0 থেকে 1 এর মধ্যে আনে না, এইগুলোকে স্কেলিং করা যায় আসলে। ঠিক আছে, তুমি যে সবসময় 0 থেকে 1 এর মধ্যে আনতে হবে, তুমি প্যারামিটার টিউন করে এগুলাকে অন্য স্কেলে নিয়ে যেতে পারো, ওইটা সমস্যা নাই। মানে আসলে ইন্টারপ্রিটেশনটা অপোজিট, আমার মনে হয় 0 থেকে 1 এর মধ্যে রাখার জন্যই হয়তো ওইগুলা ইউজ করে। আচ্ছা, হতে পারে এটা হয়তো কোনো তবে inherent জিনিস আছে। নিউরাল নেটওয়ার্কে দেখেছি যে 0 থেকে 1-এ নিয়ে আসলে এই যে ব্যাক প্রপাগেশন অ্যালগরিদমে এটা কাজে লাগে। ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম 0 মানে অন্য লসের জন্য করা সম্ভব। আচ্ছা, আমি এটা দেখিনি। ম্যাথমেটিক্যালি আর কি, ধরো এটা মানে ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম ধরো লসের রেঞ্জের উপর ডিপেন্ড করে না, এটা জাস্ট যে কোনো লসের জন্য গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে পিছন দিকে পাঠাই দিলেই হয়। এটা হয়তো আরো কিছু ডিপ জিনিসপত্র আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কন্টিনিউ করি আমরা। আচ্ছা, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, তো এটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং অ্যালগরিদম একটা পার্ট। তো মেশিন লার্নিং বেসিক্সে আনসুপারভাইজড লার্নিং অ্যালগরিদম নিয়ে খুব বেশি কিছু বলা নেই, জাস্ট এটাই বলা হয়েছে যে মানে আনসুপারভাইজড লার্নিং এর একটি মানে ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে যে ওরা ডাইমেনশন রিডিউস করার ট্রাই করে। তো এটা দেখার আগে একটু এখানে চলে যাই যে একটা চ্যালেঞ্জেস আছে যে ডিপ লার্নিং এ, সেটা হচ্ছে দ্য কার্স অফ ডাইমেনশনালিটি। আমার ফিচার গুলোর ডাইমেনশন যত বেশি হবে, আমার কম্পিউটেশন তত এক্সপোনেনশিয়ালি গ্রো করবে। আমরা এই পিকচার দিকে দেখতে পারি। তো পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, যেটা করে সেটা হচ্ছে এই চিত্র, এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে এটা 2 ডাইমেনশনাল একটা ডেটা। তো সে এটাকে Z1 এর দিকে প্রজেক্ট করে নিয়ে এসেছে। তো এটা করার জন্য এই ইনপুট ফিচার গুলোর মাঝখানে যে নন লিনিয়ার রিলেশনশিপ আছে সেটাকে সে রিমুভ করে দেয়। তো এভাবে সে ডাইমেনশনালিটি রিডিউস করার ট্রাই করে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। স্যার এতটুকুই ছিল স্যার ইয়ান গুডফেলোর মানে কিছু বেসিক্স। ওকে, ঠিক আছে, আমরা ধরো কিছু আলোচনায় যেতে পারি, ডিসকাশনে। অন্যরা যারা আছো, হিমেল, মেখলা, রিদওয়ান, তোমরা কোশ্চেন করো এবার, কি বুঝছো কি বুঝো না, এটসেট্রা এটসেট্রা, ওদের কোশ্চেন করো। মানে এটার এইম হলো বেসিক্যালি তোমাদের শেখানো, রাইট? তো তোমরা কোন জিনিসটা ক্লিয়ার না, বা ধরো একটু ডিটেইল জানতে চাও, তোমরা জিজ্ঞেস করতে পারো। স্যার আপনি একটা সাম আপ দিবেন স্যার? আমি কি সামাজ দিব? এটা তো ধরো তোমাদের জন্য আগে তোমরা, আচ্ছা সাম আপ তো অনেক কিছু বলছে ওরা, এখন এই পুরাটা সাম আপ করতে গেলে তো তুমি একটা সাম আপ দাও, ধরো নিলয় আর মিম, মোটামুটি তোমরা ধরো ওভারভিউ কি বুঝলা এত কিছু পরে। তো মানে মেশিন লার্নিং অ্যালগরিদম মানে এটা কিছু নাই, মানে উপর ডিপেন্ড করে মেশিন লার্নিং কিভাবে কাজ করবে। তো ডিফারেন্ট প্রবলেমের জন্য, ডিফারেন্ট টাস্কের জন্য আমরা ডিফারেন্ট মডেল বানাতে হবে, এবং পারফরমেন্সের জন্য মানে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আমাদের অবশ্যই মেশিন লার্নিং মডেলটা ওয়েল রেগুলারাইজ হতে হবে, এবং আমাদের হাইপার প্যারামিটার যেগুলো আমরা চুজ করব সেগুলো মানে একদম ভালোভাবে চুজ করতে হবে এবং ভালোভাবে অপটিমাইজ করতে হবে। স্যার এটা একটু কম বুঝছি স্যার, কোনটা? গ্রাফটা। এটা নাকি এটা? এটা আচ্ছা এটা বুঝাই দাও নিলয়, কি হচ্ছে এখানে। আচ্ছা, তুই তো 330 এর এসটি, তো তো পলিনোমিয়াল টর্মিনাল এগুলা নিয়ে তো অনেক আইডিয়া আছে। তো কি জানি আমাদের যত ডিগ্রি বাড়াবো তত আমাদের কি এরর কম আসে। তো পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 এর ক্যাপাসিটিটা অনেক বেশি, ঠিক আছে, কিন্তু ডিগ্রি 1 ক্যাপাসিটিটা কম। তো দেখা যায় যে ক্যাপাসিটি যদি আমি অনেক বেশি দিয়ে রাখি, তো মাঝে মাঝে আমার আন্ডারফিটিং করে। আন্ডারফিটিং মানে হচ্ছে যে আমি যখন ডেটা সেটটাকে ট্রেন করব তখন ট্রেনিং এররটা অনেক কম থাকে। আচ্ছা, কম থাকে নাকি বেশি থাকে? ট্রেনিং এররটা অনেক বেশি থাকে। আর যদি আমার
পলিনোমিয়াল অফ ডিগ্রি যদি অনেক কম হয়ে থাকে তাহলে দেখা যায় যে মানে ট্রেনিং এরর এবং জেনারেলাইজেশন এরর দুইটাই অনেক বেড়ে যায়, ঠিক আছে। আর যদি আমি পলিনোমিয়াল অফ ডিগ্রি এটার যদি অনেক হাই লেভেলের মডেল ইউজ করে থাকি, তখন দেখা যায় যে মডেল কি করে, মডেল হচ্ছে যে ট্রেনিং ডেটাসেট গুলো পেয়েছে এগুলা ওয়ান কাইন্ড অফ মেমোরাইজ করে ফেলে, সেই পয়েন্ট গুলোকে মেমোরাইজ করে ফেলে। তো যখন আমি টেস্ট করতে যাব তখন সে ভালো মতো পারফর্ম করতে পারে না। আচ্ছা যেমন এটা হচ্ছে একটা কমপ্লেক্স ফিগার। তো আমার ডেটা পয়েন্ট গুলা সাধারণত এই লাইন বরাবরই থাকবে, কিন্তু এই কমপ্লেক্স ফিগার ওয়াইজ টেস্ট ডেটা সেট খুব কমই থাকবে। তো এটাই আন্ডারফিটিং এবং ওভারফিটিং আর কি। ওকে মানে এখানে যেটা হয় যে ও একটা ক্যাপাসিটির কথা বললো, যে এটা হলো তুমি যেই ডাটাটা তোমার নেটওয়ার্ককে ফিড করতেছো, নেটওয়ার্ক বা মডেল বা যাই বলো, তো তোমার মডেলকে দুইটা জিনিস করতে হবে। একটা হলো যে তুমি তাকে যে ডাটাটা দেখাচ্ছ সে যাতে ওই ডাটার মধ্যে প্যাটার্ন খুঁজতে পারে, আর তাকে যে ডাটা দেখাচ্ছ না সেই ডাটাও যাতে সে মানে নতুন ডাটা দেখলেও যাতে সে প্যাটার্ন গুলা ভালো মতো ধরতে পারে। ওকে, তাকে দুইটা কাজ করতে হবে। তো তো তোমার ডাটাগুলা যদি অনেক কমপ্লেক্স হয়, ঠিক আছে, মানে কমপ্লেক্স মডেল থেকে জেনারেট করা হয়, তাহলে তোমার নেটওয়ার্কে ওই কমপ্লেক্সিটি বুঝার মতো ক্যাপাসিটি থাকতে হবে, মানে ক্যাপাবিলিটি থাকতে হবে, ঠিক আছে। ধরো তুমি একটা 4 ডিগ্রি পলিনোমিয়াল থেকে ডাটা জেনারেট করতেছো, আর তুমি নেটওয়ার্ক বানায় রাখছো একটা 1 ডিগ্রি পলিনোমিয়ালের। তো একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল মানে তো একটা স্ট্রেট লাইন, রাইট? তো একটা স্ট্রেট লাইন দিয়ে তো কখনো ধরো তোমার একটা 4 ডিগ্রি পলিনোমিয়ালকে তুমি ধরতে পারবে না বা অ্যাকোমোডেট করতে পারবে না। তো তখন আমরা বলি যে তোমার নেটওয়ার্কের ক্যাপাসিটি কম, যে তোমার নেটওয়ার্ক যে ডাটাগুলো দেখতেছে ওই ডাটার মধ্যে প্যাটার্ন ধরার মতো অ্যাবিলিটি নেটওয়ার্কে নেই। আচ্ছা, আর আর আরেকটা হলো, তো এটা হলো আন্ডার ক্যাপাসিটি। আর ওভার ক্যাপাসিটি কখন হয়, ধরো তুমি 4 ডিগ্রি একটা পলিনোমিয়ালে ডাটা ফিট করতেছো, মানে দেখাচ্ছ তোমার নেটওয়ার্কে, আর তুমি মডেল বানায় রাখছো ধরো 10 ডিগ্রি বা 12 ডিগ্রি পলিনোমিয়ালে। তো যেটা হয় যে ইউজুয়ালি আমরা যখন ডাটা ফিড করি তখন ডাটা তো এক্স্যাক্টলি অ্যাকুরেট থাকে না। যেমন ফ্রম এ মানে হার্ডওয়্যার পার্সপেক্টিভ, ধরো কম্পিউটারের পার্সপেক্টিভ থেকে ধরলে ধরো কিছু এরর থাকে। এক্সাম্পল হলো, সবচেয়ে সিম্পল এক্সাম্পল হলো ধরো রাউন্ডিং এরর, ঠিক আছে। আমার ডাটাটা ছিল ধরো 1.2231, হ্যাঁ, কিন্তু আমার ধরো ডেসিমালের পরে 2 ডিজিটের বেশি ধরতে পারি না, তো 1.22 দিয়ে আমি আমার নেটওয়ার্ককে পাঠালাম, ঠিক আছে। তো তাইলে আমার নেটওয়ার্ক কি এক্সাক্ট ডাটাটা দেখতেছে না, মানে আমি তাকে যাই ডাটাটা দেখানোর কথা ডাটার মধ্যে কিছু এরর আছে। তো তুমি যখন এত হাই ক্যাপাসিটির মডেলকে এরকম এররওয়ালা ডাটা ফিড করানো শুরু করবা, তখন নেটওয়ার্কটা যে কাজ করবে যে ওই এরর সহ মুখস্থ করে বসে থাকবে। ওকে, তো কিন্তু এখন ট্রেনিং ডাটার মধ্যে যে এরর আছে, টেস্টিং ডাটার মধ্যে যে নিলয় হচ্ছে ইয়াসিন স্টুডেন্ট দেখতেছি না। ও আচ্ছা আচ্ছা, ওকে। তো ট্রেনিং ডাটার মধ্যে যেরকম এরর ছিল টেস্টিং ডাটার মধ্যে তো ধরো অন্যরকম এরর থাকবে, রাইট? তো সে যদি ট্রেনিং ডাটার এরর মুখস্থ করে বসে থাকে, তো সে তো টেকনিক্যালি ওই তো মানে কি বলবো, যে ট্রেনিং ডাটার এরর সব মুখস্থ করে বসে আছে, এখন নতুন ডাটা দেখার পরে সে আর কি ভালো মতো ধরতে পারে না। তখন আমরা বলি যে তোমার নেটওয়ার্কের ক্যাপাসিটি বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো ওভার ক্যাপাসিটি নেটওয়ার্ক হলে কি 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 সুবিধা অসুবিধা? ওভার ক্যাপাসিটি নেটওয়ার্ক হলে যে তোমার নেটওয়ার্ক অনেক কমপ্লেক্স প্যাটার্ন ধরতে পারবে, ঠিক আছে, কিন্তু তোমার ইনপুট ডাটার যেই মডেল থেকে জেনারেট করা তার চেয়ে বেশি কমপ্লেক্সিটি যদি নেটওয়ার্কের মধ্যে থাকে, তাহলে নেটওয়ার্ক হলো বেশি কমপ্লেক্সিটি ধরতে যাবে। বেশি কমপ্লেক্সিটি ধরা মানে নীলা যেটা বলেছিল যে ডাটা মুখস্থ করা, সে কাইন্ড অফ ডাটা মুখস্থ করা শুরু করবে, তারপরে টেস্ট ডাটা দেখার পরে আর কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। তখন আমরা বলি যে এটা হলো তো টেস্ট ডাটায় যে এররটা থাকে ওইটা হলো জেনারেলাইজেশন এরর, আর ট্রেনিং ডাটার এররটা হলো ট্রেনিং এরর। তো এই দুইটা এররের মধ্যে গ্যাপ যদি বেশি হয়ে যায় তখন এটাকে বলে জেনারেলাইজেশন গ্যাপ, ঠিক আছে। তো হাই ক্যাপাসিটি মডেলের এই সমস্যা। আর লো ক্যাপাসিটির মডেলের সমস্যা কি? লো ক্যাপাসিটি মডেলের সমস্যা হলো যে মানে তার তো এমনি ক্যাপাসিটি কম, সে মুখস্থ কেমনে করবে, ঠিক আছে, মুখস্থ করতে পারবে না, কিন্তু তার মধ্যে তো এনাফ কমপ্লেক্সিটি থাকতে হবে সে যাতে ট্রেনিং ডাটা ধরতে পারে। তো লো ক্যাপাসিটি মডেল ইউজ করলে দেখা যায় যে অনেক সময় ট্রেনিং ডাটার কমপ্লেক্সিটি ভালো মতো ধরতে পারে না, ঠিক আছে, তখন আন্ডার ফিটিং হয়, তখন ট্রেনিং এররই কম হয়। তো ট্রেনিং এরর যদি কম হয় টেস্টিং এরর তো কম হবেই, এটা তো গ্যারান্টি। ট্রেনিং ডাটাই বুঝতে পারতেছে না, তুমি নতুন ডাটা কেমনে বুঝবে? আর ট্রেনিং এরর কম হলেও টেস্টিং এরর বেশি হইতে পারে, তখন হলো
তোমার ওই বেশি কমপ্লেক্সিটি ধরা শুরু করবে বা ডাটা মুখস্থ করা শুরু করবে। তো তাহলে অপটিমাল পয়েন্ট কি? অপটিমাল পয়েন্ট হলো জাস্ট নিলয় আবার ডিসকর্ডে ঢুকে গেছে। আমি এটা দেখাচ্ছিলাম স্যার। এটা ইয়েস ইয়েস, হ্যাঁ এক্স্যাক্টলি এইটাই ঠিক আছে। যে এটা হলো যে ওভারফিটিং এ কি হয়, যে এ বলছে এ বুঝছে, বি বলছে বি বুঝছে, সি বলছে সি বুঝছে, এখন নতুন ডাটা দেখালে সে আগে যে ডাটা দেখছিল ওইগুলো আউটপুট দিতে থাকে। আচ্ছা ঠিক আছে, তো ওই গ্রাফটা একটু দেখি তো, ওই যে জেনারেশন এররের গ্যাপটা এই যে। তো তাইলে আমাদের কি করতে হবে, আমাদের একটা ট্রেড অফ, একটা মানে সুন্দর একটা রিজন ধরতে হবে যে মডেলের মধ্যে যাতে এনাফ ক্যাপাসিটি থাকে, সে যাতে ট্রেনিং ডাটার কমপ্লেক্সিটি ভালো মতো ধরতে পারে, কিন্তু এত বেশি ক্যাপাসিটিও যাতে না থাকে যে সে ডাটা মুখস্থ করা শুরু করে দেয়। ঠিক আছে, তো ওই অপটিমাল পয়েন্টটা হলো এই যে ধরো লাল দাগ দিয়ে যেটা বোঝানো হচ্ছে, যে জাস্ট মানে সবচেয়ে ভালো যে পয়েন্টটা, এর চেয়ে বড় বেশি দূরে যাইতে থাকলে দেখা যাবে যে মডেলের ক্যাপাসিটি বাড়বে এবং সে ট্রেনিং ডাটা ভালো মতো ধরতে পারবে, কিন্তু টেস্টিং ডাটা ভালো মতো ধরতে পারবে না, এরকম। স্যার আন্ডারফিটিং হইলে তার মানে হচ্ছে যে আমার এরর কম আসবে। আন্ডারফিটিং হলে তো, আন্ডারফিটিং হওয়া মানে তোমার ট্রেনিং ডাটাই বুঝতে পারতেছে না সে। আন্ডারফিটিং হওয়া মানে হলো যে ট্রেনিং ডাটাতেই এরর, মানে ট্রেনিং ডাটাতেই ফিট করতে পারছে না এটা। আর ওভারফিটিং মানে হলো ট্রেনিং ডাটাতে বেশি ফিট করে ফেলছে। ঠিক আছে, তো ট্রেনিং ডাটা, তো আন্ডারফিটিং হলে ট্রেনিং এররও বেশি আর টেস্টিং এররও বেশি। ওভারফিটিং হলে ট্রেনিং এরর কম কিন্তু টেস্টিং এররও বেশি। আচ্ছা হ্যাঁ, তাহলে মানে ডিফারেন্সটা থেকে বুঝবো। আচ্ছা এবার বুঝছি। ওকে আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন বলো, আর কি বুঝো নাই? আমার মনে হয় ওয়েট আপডেট নিয়ে একটু কথা বলতে পারো, ওই পার্টটা একটু স্কিপ করা হয়ে গেছিল মনে হয়, যে গ্রেডিয়েন্ট গুলা কিভাবে নিচ্ছে আর এখানে ট্রেনিংটা আসলে কিভাবে হচ্ছে, এটা একটু বলতে পারো মনে হয়। স্যার এখানে কি হচ্ছে আসলে, এই তিনটি কোশ্চেনের মধ্যে কি হচ্ছে একটু বললেই হবে। তো মানে আমি সলভ করব যে আমার এমএসসি কখন 0 হবে, এবং মানে এমএসসি যদি 0 হয় সেটাই তো আমাদের গোল। তো এমএসসি 0 হবে, এই সলভটা করে আমি ওয়েট আপডেটেশন একটা রুল বা ওয়েট আপডেটেশন একটা ইকুয়েশন পাবো। তো ওই এমএসসি 0 হবে নাকি মিনিমাম হবে? স্যার বুঝি নাই। এমএসসি 0 হবে নাকি মিনিমাম হবে? মানে লস তো 0 নাও হইতে পারে। হ্যাঁ 0 না হলে মিনিমাম হবে। তো তারপর আমি ওয়েট আপডেট করার একটা ইকুয়েশন পাবো। তো সেখান থেকে আমি ওয়েট গুলো আপডেট করে আবার সেকেন্ড বার একবার ইটারেট করব। তো কয়েকবার ইটারেশনের পর দেখা যাবে যে আমার মানে একটা স্টেবল অ্যাকুরেসিতে চলে এসেছে। তো এখানে আরো কিছু আছে, যেমন এই যে কি বলে লার্নিং, স্যার এটার নাম যেন কি ছিল, লার্নিং রেট। হ্যাঁ লার্নিং রেট। হ্যাঁ লার্নিং রেট আছে। তো মানে লার্নিং রেট, লার্নিং রেটটা কি? লার্নিং রেট হচ্ছে যে সেখানে দেখাই। তো আচ্ছা, আমার অপটিমাল অ্যাকুরেসি যদি এই লাইনটা হয়, তো আমি বর্তমানে আমার এরর যদি এখানে থাকে, তো আমার লার্নিং রেটটা যদি আমি অনেক বেশি করে দিই, তাহলে দেখা যাবে যে সে অপটিমাল লার্নিং রেটটাকে ছেড়ে আরো ডান দিকে চলে গেছে। তারপর তারপর দেখা যাবে যে যেহেতু ওর লার্নিং রেট অনেক বেশি, তো সে তার গোলটা কি, গোলটা হচ্ছে এই লাল দাগে চলে আসা। তো সে বাম দিকে আসতে গিয়ে চলে যাবে অনেক দূরে। ঠিক আছে, আবার ডান দিকে যেতে গেলে আবার অনেক দূরে চলে যাবে। আবার লার্নিং রেট যদি কম হয়ে থাকে, তাহলে দেখা যায় যে সে লাল দাগে পৌঁছতে অনেক সময় লাগবে। তো লার্নিং রেটটাকেও মানে এটা চুজ করতে হয় ভালোভাবে, যেন আমার আমার মানে অপটিমাল অ্যাকুরেসিতে আসতে বেশি সময় না লাগে বা বেশি ইটারেশন না লাগে। আচ্ছা, তো লার্নিং রেট বেশি হওয়ার অসুবিধা হলো যে ট্রেনিং তাড়াতাড়ি হবে কিন্তু ওভার শুটিং হবে, মানে তোমার মিনিমা পাস করে চলে যাবে অনেকবার। আর লার্নিং রেট বেশি কম হলে সুবিধা হলো যে মিনিমা পাস করার চান্স কম, কিন্তু অনেক আস্তে আস্তে যাবে। ধরো তুমি বসে রইছো, 1 সপ্তাহ ধরে ট্রেনিং দিচ্ছ, তারপরে মিনিমাতে পৌঁছাইতেছে না, এরকম। তো আমাদের আর কি অপটিমাল এটা সিলেক্ট করতে হয়। তো ইউজুয়ালি মডার্ন নেটওয়ার্ক গুলোতে যেটা হয়, একটা লার্নিং রেট শিডিউলার থাকে। শিডিউলার মানে হলো যে ধরো আমার যখন ইনিশিয়ালি নেটওয়ার্ক ট্রেন করা শুরু করব, তখন কি, তখন তো লস বেশি হওয়ার চান্স বেশি, রাইট? তো তখন তো তাড়াতাড়ি মুভ করলেই সুবিধা। কিন্তু যখন মিনিমাম কাছাকাছি পৌঁছে যাব, তখন যাতে আস্তে আস্তে মুভ করে, রাইট? তো লার্নিং রেট শিডিউলার গুলো যেটা করে সেটা হলো যে প্রত্যেক ইটারেশনে লার্নিং রেটটাকে আস্তে আস্তে কমাতে থাকে। তো ট্রেনিং শুরুর দিকে অনেক বেশি লার্নিং রেট থাকে, তখন যাতে তাড়াতাড়ি ওয়েট গুলো আপডেট হতে পারে। কিন্তু যত ট্রেনিং সামনের দিকে আগায়, তত যাতে আরো আস্তে আস্তে আপডেট হয়, আরো মাইনিউট ফিচার গুলো ধরতে পারে।
আচ্ছা, এটা জানতাম না। আচ্ছা, ওকে। তারপর নেক্সট কোশ্চেন, মেখলার কোনো কোশ্চেন নাই? মেখলা কি আছে? হ্যাঁ স্যার আছে। আচ্ছা স্লাইড একটু নিচের দিকে কোয়েশ্চেন ছিল। এই যে আগেরটায় হাইপার প্যারামিটারের মধ্যে একটু আচ্ছা, এটা একটু আরেকবার বললে ভালো হতো। হাইপার প্যারামিটার হচ্ছে মানে মডেলের ফিচার, মানে মডেল তৈরি করতে যে সেটিংস গুলা দিতে হয়, তো সেগুলো হচ্ছে হাইপার প্যারামিটার বলে আর কি। তো আমি যে ক্যাপাসিটি নিয়ে অনেকক্ষণ কথা বললাম, তো ক্যাপাসিটি চুজ করাটা হচ্ছে, ক্যাপাসিটি হচ্ছে একটা হাইপার প্যারামিটার। তো ক্যাপাসিটি একটা হাইপার প্যারামিটার। তারপর আমরা দেখছিলাম হচ্ছে ওয়েট দিকে। তো ক্যাপাসিটিকে রেগুলারাইজ করার জন্য আমরা ওয়েট দিকে কথা বলেছিলাম। তো ওয়েট দিকে কত হবে সেটা চুজ করা হচ্ছে হাইপার প্যারামিটার। এটাও হচ্ছে একটা হাইপার প্যারামিটার। তো আমরা যখন মডেলটা একটা একটা মডেল ক্রিয়েট করে এটাকে ট্রেন করাতে লাগবো, তখন আমরা সবার প্রথমে হাইপার প্যারামিটার গুলোকে চুজ করি আর কি। আর এখানে একটা কথা বলেছিলাম যে হাইপার প্যারামিটার গুলো আমি ট্রেনিং সেটে কখনো মানে লার্ন করাতে যাব না। লার্ন করানো যাবে, বাট আমি যদি ট্রেনিং ডাটা সেটের সাথে হাইপার প্যারামিটার গুলোকে লার্ন করাতে চাই, তখন দেখা যাবে যে কিছু সমস্যা হয়, লাইক ওভারফিটিং হওয়ার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে হাইপার মানে মেশিন লার্নিং মডেল সবসময় চাবে যে তার মডেলের ক্যাপাসিটি যেন ম্যাক্সিমাম পসিবল ক্যাপাসিটিতে থাকে, তাহলে ট্রেনিং এররটা খুবই কম আসবে। কিন্তু আমরা কি জানি যে আমাদের ক্যাপাসিটি যদি অনেক বেশি হয়, তাহলে টেস্ট ডেটা সেটে জেনারেলাইজেশন গ্যাপটা অনেক বেশি হয়ে যায়। তো হাইপার প্যারামিটারটাকে আমরা সবসময় অপটিমাইজ করি ভ্যালিডেশন সেটের মাধ্যমে। তো ভ্যালিডেশন সেট আমরা কি জানি, একটা ডেটা সেটকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্রেনিং সেট, একটা হচ্ছে টেস্টিং সেট। তো একটা ডেটা সেটের কিছু অংশ টেস্টিং সেটে থাকে আর বেশিরভাগ অংশই ট্রেনিং সেটে থাকে। তো ভ্যালিডেশন সেট হচ্ছে ট্রেনিং সেটের কিছু অংশ, খুবই কম সংখ্যক একটু অংশ, যেটার মাধ্যমে আমরা হাইপার প্যারামিটারটাকে অপটিমাইজ করি। আচ্ছা স্লাইডটা একটু চেঞ্জ করলে ভালো হতো। বেশ, তো হাইপার প্যারামিটার নিয়ে যেটা বলবো যে এটা হলো যে তোমার এটা হলো যে নেটওয়ার্ক ডিজাইনার তার ট্যালেন্টের উপর ডিপেন্ড করে আর কি, কাইন্ড অফ, যে হাইপার প্যারামিটার কত ভালো মতো চুজ করতেছো। যেমন ও যেটা বললো যে মডেলের ক্যাপাসিটি একটা হাইপার প্যারামিটার, মানে তুমি যখন ধরো একটা পলিনোমিয়াল দিয়ে তোমার ডাটা ফিট করানোর চেষ্টা করতেছো, ওকে, তো তোমাকে তো আগে ফিট করানো শুরু করার আগে তো আগে পলিনোমিয়াল সিলেক্ট করতে হবে, রাইট? যে তুমি ধরো 5 ডিগ্রি পলিনোমিয়াল সিলেক্ট করলা, তার মানে তুমি 5টা প্যারামিটার টিউন করতে পারবা, এখন 5টা প্যারামিটার শিখাতে পারবা। কিন্তু আগে তো সিলেক্ট করতে হবে যে আমি 5 ডিগ্রি পলিনোমিয়াল শিখাতে চাই নাকি 6 ডিগ্রি পলিনোমিয়াল শিখাতে চাই। এই ডিসিশনটা তো তোমাকে নিতে হয়, রাইট? এই ডিসিশনটা তো ডাটাকে নিতে দাও না। ডাটাকে নিতে দেওয়া যায়, ও যেটা বললো যে তুমি ধরো ডাটাকে জিজ্ঞেস করা শুরু করলা যে ঠিক আছে তোমাকে তুমি কত ডিগ্রি পলিনোমিয়াল চাও, তো তোমার ডাটা তোমাকে বলবে যে আমাকে 100 ডিগ্রি পলিনোমিয়াল দাও। কেন? কারণ 100 ডিগ্রি পলিনোমিয়াল হইলে আমার ট্রেনিং ডাটা মুখস্থ করতে সবচেয়ে সুবিধা হয়, ঠিক আছে? মানে ডাটা তো সবসময় চাইবে যে আমি যত সহজ ভাবে ট্রেনিং ডাটা মুখস্থ করে ফেলতে পারি, সেটা। তো এই জন্য হাইপার প্যারামিটার গুলাকে আমরা ডাটার অ্যাক্সেস দেই না, ওকে? হাইপার প্যারামিটার গুলো আমরা নিজেরা সিলেক্ট করি, ঠিক আছে? তারপরে নিজেরা সিলেক্ট করার পর মানে এটা কাইন্ড অফ নেটওয়ার্ক ডিজাইন করার মতো, যে নেটওয়ার্কটা আগে ডিজাইন করে না তারপর ট্রেনিং শুরু করতে হবে। তো ওই ডিজাইন করার জন্য যে যে প্যারামিটার লাগে, যেমন নেটওয়ার্কে লেয়ার কয়টা থাকবে, ঠিক আছে, ইনপুট লেয়ার কয়টা, ইনপুট লেয়ারে নিউরন কয়টা থাকবে, আউটপুট লেয়ারে নিউরন কয়টা থাকবে, কনভলিউশন ইউজ করবা নাকি রিকারেন্ট নেটওয়ার্ক ইউজ করবা, তারপরে পলিনোমিয়াল হলে কত ডিগ্রি পলিনোমিয়াল ইউজ করবা, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে? এইসব ডিজাইন শেষ করার পরে তারপরে হলো আমরা ট্রেনিং ফেজে যাই। তো ডিজাইন করার সময় যে প্যারামিটার গুলো লাগে ওইগুলাই হলো হাইপার প্যারামিটার। আচ্ছা ওকে, তারপর কন্টিনিউ। পরের স্লাইডে একটু, যদি এখানে কিছু কোয়েশ্চেন না থাকে পরের স্লাইডে, হ্যাঁ, পয়েন্ট এস্টিমেশন আর বায়াসটা একটু বললে ভালো হতো। আচ্ছা স্যার, এটা যদি আপনি একটু এক্সপ্লেইন করতেন। আমি ঠিক আছে, পয়েন্ট এস্টিমেশন হলো যে
আচ্ছা, আমার নেটওয়ার্কটা কি করে? নেটওয়ার্কটা বেসিক্যালি একটা হাই ডাইমেনশনাল ভেক্টর থেকে একটা লো ডাইমেনশনাল ভেক্টরে ম্যাপ করে। ওকে, তো মানে আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে ধরো আমার কাছে 10টা ফিচার আছে, একটা 10 ডাইমেনশনাল ভেক্টর আছে, 10টা ফিচার থেকে আমি একটা ক্লাসিফিকেশন করতে চাই, একটা 2 ডাইমেনশনাল ভেক্টরে ম্যাপ করব। ওকে, তো আমার নেটওয়ার্কে হলো এই এই যে ম্যাপিংটা, এই ম্যাপিংটা শিখতে হবে। অলরাইট, যে মানে এমন ভাবে ম্যাপিংটা শিখতে হবে যাতে হয়তো ওভার ফিটিং আন্ডার ফিটিং ওইসব না হয়, সে যাতে ভালো মতো শিখতে পারে। তো এই প্রসিডিউরটাকে হলো পয়েন্ট এস্টিমেশন বলছে বেসিক্যালি এটাই। তো এখানে এপসাইলন যে জিনিসটা এটা হলো যে অনেক সময় আমাদের যে ইনপুট ফিচার গুলা থাকে, ইনপুট ফিচারের মধ্যে বা ইনপুট স্যাম্পল বা ইনপুট ইমেজ বা যাই বলো, ইনপুট ডাটার মধ্যে অনেক সময় ক্লাসিফিকেশনের জন্য বা তুমি যে কাজটা করতে চাচ্ছ ওই কাজের জন্য নেসেসারি সব ইনফরমেশন থাকে না। মানে এরকম সিনারিও হতে পারে। তো এই সব ইনফরমেশন যদি না থাকে, তাহলে ধরো আমি এক্সাক্ট প্রেডিকশন সবসময় দিতে পারবো না, ঠিক আছে? আমার প্রেডিকশনের মধ্যে কিছু এরর থাকবে। তো ওই এররটাকে ওরা আর কি এপসাইলন বলছে, যে এপসাইলন স্ট্যান্ডস ফর দ্য পার্ট অফ ওয়াই দ্যাট ইজ নট প্রেডিক্টেবল ফ্রম এক্স। মানে ইনপুট ডাটাটা হলো এক্স। ওকে, তো ইনপুট ডাটা থেকে আউটপুট ডাটার যে ইনফরমেশন গুলা বের করা যাবে না, ওইগুলা হলো এপসাইলনের অংশ। আচ্ছা, তারপরে পরের স্লাইডে যাও, এখানে বায়াস নিয়ে কিছু কথাবার্তা ছিল মনে হয়। আচ্ছা, দ্য বায়াস অফ এন এস্টিমেটর ইজ এত, মানে তোমার বায়াসটা হলো যে তুমি যে এস্টিমেটর ফাংশনটা বানাইছো ওই ফাংশনটা ট্রু এস্টিমেশন থেকে তোমার কত দূরে, বেসিক্যালি এটাই বায়াস। ওকে, যেমন এখানে বলছে যে তোমার এস্টিমেটরটা হলো থিটা এম, ঠিক আছে? তো থিটা এম এর এক্সপেক্টেড ভ্যালু, মানে তুমি যদি অনেকগুলা স্যাম্পলের উপর এরকম এস্টিমেশন করে অ্যাভারেজ করো, আবার ওই অ্যাভারেজটা অ্যাকচুয়াল ট্রু যে অ্যাভারেজ, ওই ট্রু অ্যাভারেজ থেকে কত দূরে, সেটা হলো বায়াস। ঠিক আছে, বেসিক্যালি এটাই। তো বায়াস দূর করার একটা নাইব উপায় হলো যে তুমি যে এস্টিমেটরটা ডিজাইন করতেছো ওই এস্টিমেটরের সাথে একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড করে দেওয়া। ঠিক আছে, ধরো তুমি যে এস্টিমেটর ডিজাইন করছো, ধরো এক্স, সাপোজ কথার কথা যে তোমার ইনপুট ডাটা হলো এক্স, ও তুমি যে এস্টিমেটরটা ডিজাইন করেছো তোমার ইনপুট ডাটাকে জাস্ট একটা সংখ্যা দিয়ে, এ নামক একটা সংখ্যা দিয়ে গুণ দিয়ে তারপর আউটপুটে পাঠিয়ে দিচ্ছে। তো তোমার এস্টিমেটরটা হলো এক্স ডাটার জন্য এক্স। তো দেখা যায় যে এক্স এর অ্যাভারেজ হলো ট্রু অ্যাভারেজ থেকে, ধরো এক্স এর অ্যাভারেজ আর ট্রু অ্যাভারেজ হলো ডিফারেন্স হলো বি। তাহলে তোমার এই এস্টিমেটরটাকে আনবায়াসড করার উপায় কি? আনবায়াসড করার উপায় হলো ওয়েল এক্স এর সাথে একটা সংখ্যা অ্যাড করে দেওয়া, বি অ্যাড করে দেওয়া, তাইলে এটা আনবায়াসড হয়ে যাবে, রাইট? তো এইটা মানে বায়াস ইজ কাইন্ড অফ লাইক এন এরর। ঠিক আছে, যে এররটা হয়তো তোমার এস্টিমেটরটা ধরতে পারতেছে না। তো ইয়া, বেসিক্যালি এইটাই। এটা কি হিমেলের প্রশ্ন ছিল? স্যার বি কি একটা অ্যাড করতে বলেছিলেন বায়াসের সাথে, তাহলে হচ্ছে ইরোটা ঠিক হয়ে যাবে। এটা কি বললেন ওটা বুঝি নাই। আচ্ছা, আমি যেটা বললাম সেটা হলো যে বায়াস কি, বায়াস হলো তুমি যে এস্টিমেটরটা বানাইছো ওই এস্টিমেটরের অ্যাভারেজের থেকে তোমার ট্রু অ্যাভারেজের ডিসটেন্সটা, রাইট? তো এই ডিসটেন্সটা রয়ে গেছে, এই ডিসটেন্সটা তোমার এস্টিমেটরটা শিখতে পারেনি। তো তোমার তাইলে একটা নাইভ অ্যাপ্রোচ হলো যে এক আইডিয়া কি, তাইলে বায়াসটা দূর করার উপায় কি? মানে জিনিসটা হলো এরকম যে সাপোজ তুমি একটা এস্টিমেটর বানাচ্ছো, ধরো তোমার এস্টিমেটরের যখন 4 আউটপুট দেওয়ার কথা তখন তোমার এস্টিমেটর 2 আউটপুট দিচ্ছে, যখন 5 আউটপুট দেওয়ার কথা তখন 3 আউটপুট দিচ্ছে, যখন 6 আউটপুট দেওয়ার কথা 2 যোগ করে দিব। এটাই। তাইলে এই যে ডিসটেন্সটা থেকে যাচ্ছে সব সময়, এটা দূর করার উপায় কি? তুমি যে এস্টিমেটটা করবা ওটার সাথে একটা কিছু যোগ করে দিবা। ঠিক আছে, ওই যে যোগটা করতেছে এটাকে আমরা বায়াস বলি। যদি এটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, যেমন ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হলো নিলয় বলেছিল যে ধরো আমি কি বলবো যে স্টক মার্কেটে প্রাইস প্রেডিক্ট করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো আমার কিছু ভ্যারিয়েবল আছে, ওইসব ভ্যারিয়েবল থেকে স্টক মার্কেটে প্রাইস প্রেডিক্ট করি। এখন এই স্টক মার্কেটের প্রাইস হলো ধরো আরো কিছু এক্সটার্নাল কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট। যেমন এক্সটার্নাল কন্ডিশন কি হতে পারে? ধরো এই এক্সটার্নাল কন্ডিশন গুলো হলো যে ধরো আমার ওয়ার্ল্ড মার্কেটে তেলের প্রাইস কত, তেলের প্রাইসের উপর ধরো আমার স্টক মার্কেটের প্রাইসের একটা কোরিলেশন থাকতে পারে। আর এই তেলের প্রাইসটা আমি যে প্রেডিকশন করছিলাম ওই প্রেডিকশনের ফিচারের মধ্যে তেলের প্রাইসটা ছিল না। ঠিক আছে, তো তাইলে আমার ওই প্রেডিকশন যেই ধরো স্টক মার্কেটের যে
প্রাইসটা দিবে আমাকে, ওটা যদি তেলের প্রাইসটা হঠাৎ করে বেড়ে যায় তাহলে একটা এরর থাকবে বা একটা বায়াস থাকবে, রাইট? হ্যাঁ তো তাইলে আমি এই এররটা দূর করে একটা নাইভ অ্যাপ্রোচ হলো, ধরো আমার তেলের প্রাইসের সাম পোর্শন, মানে তেলের প্রাইসটাকে কোন একটা ওয়েট দিয়ে গুণ দিয়ে তারপরে আমার যে প্রেডিকশনটা হচ্ছে ওই প্রেডিকশনের সাথে যোগ করে দেওয়া, ঠিক আছে? স্যার এটা তো এটা ডাইনামিক্যালি হবে না? হ্যাঁ, এটা তো ডাইনামিক্যালি হবে। এটা ডিপেন্ড করে, মানে এটা তুমি অ্যালগরিদম কিভাবে ডিজাইন করছো এবার ডিপেন্ড করে, ঠিক আছে? মানে বায়াস জিনিসটা হলো, বায়াসের মেইন আইডিয়াটা হলো যে তুমি যে এস্টিমেটরটা ডিজাইন করছো ওইটার সাথে যদি ট্রু ভ্যালুর একটা কনস্ট্যান্ট ডিফারেন্স থাকে সবসময়, সেই ভ্যালুটা হলো বায়াস। ওকে, ভেরি নেক্সট। আর কার কি প্রশ্ন? মিমের জন্য কোনো প্রশ্ন নেই? ওকে, মনে হচ্ছে আর কারো প্রশ্ন নাই। ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, আমাদের ফার্স্ট লেকচার ভালোই গেল, ভালো লাগলো, তোমরা অনেক কিছু পড়েছো টড়েছো, এক্সপ্লেইন করলে অনেক কিছু, ঠিক আছে, ভালো। তো তোমাদের এক্সপিরিয়েন্স কি, যারা স্পিকার তাদের কিছু মতামত শুনি। তোমরা কি কিছু বলতে চাও? ফার্স্টে নার্ভাস, আচ্ছা, এখন কি নার্ভাস আছো? একটু কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মিম কিছু বলবা? হ্যাঁ স্যার, ফার্স্টে নার্ভাস ছিলাম, তারপরের জন্য একবারে বলে গেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, ভালো বলেছো সবাই। বেসিক, একেবারে বেসিক মেশিন লার্নিং এর বেসিক জিনিসগুলা, মানে যেসব টার্ম নিয়ে আর কি ধরো সবাই কথা বলে, ওভারফিটিং, আন্ডারফিটিং, প্যারামিটার, হাইপার প্যারামিটার, রেগুলারাইজেশন, ওয়েট আপডেট করা, তারপর তারপরে আর কি ছিল, এস্টিমেশন করা, এস্টিমেশনের বায়াস কি জিনিস, অ্যাক্টিভেশন ফাংশন কি জিনিস, তারপর ডাইমেনশনালিটি কি জিনিস, ক্যাপাসিটি কি জিনিস, লস ফাংশন কি জিনিস। মানে আমরা আর কি ধরো একেবারে বুলেট পয়েন্টে ধরো 1-2 ঘন্টার মধ্যে মোটামুটি মেশিন লার্নিং এর সব বাজ ওয়ার্ড গুলো আর কি কি মিন করে এগুলো জেনে গেলাম। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা সৌমিত্র, হ্যালো, তুমি কি এদের তারপরে হচ্ছে কোনো এই জিনিসটা এগুলা ইউজ করা লাগে এরকম কোনো ছোটখাটো হ্যাঁ হ্যাঁ, প্রজেক্ট? ওদের তো তারপরে ধরেন ডিপ লার্নিং পড়তে দিছি, এটা তো আচ্ছা ফার্স্ট আচ্ছা মানে মেশিন লার্নিং এর ইন্ট্রোডাকশন ছিল, তারপরে ডিপ লার্নিং ও পড়ছে ওরা, আচ্ছা, ঠিক আছে? তো ঠিক আছে। কনভলিউশন নিউরাল নেটওয়ার্কের উপর একটা টক হোপফুলি আমরা, হোপফুলি না মানে করা লাগবে, যেহেতু আমরা ওইটা নিয়ে কাজ করতেছি, সিএনএন এর উপরে একটা টক দেওয়া লাগবে। আচ্ছা, একটা কোয়েশ্চেন ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার রেকর্ডটা অফ করেন, তারপরে স্যার প্রাণ খুলে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে, ওকে, বন্ধ করছি।